নমস্কার সবাইকে। আমার ভোজন রসিক বঙ্গ ললনা জিনিয়া দাসনন্দের রান্নাঘর থেকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন। আজকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা। তো আজকে উপবাস করে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে ভোগ নিবেদন করব। তো সেই প্রস্তুতি পর্ব চলছে সকাল থেকে। তো আমাকে বিধ্বস্ত লাগছে দেখতে। তো বেশি সাজুগুজু করতে পারিনি। যখন রান্নাটা শেষ হয়ে যাবে, যখন ভোগ নিবেদন করবো, তখন চেষ্টা করবো আরেকটু ঠিকঠাক করে নেওয়ার। এখন আপাতত বেশি সাজুগুজু করতে পারিনি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পরমান্ন রান্না চলছে, ঠিক আছে। লিটার দুধ নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। এবং পরমান্ন বা পায়েস, এটা তো খুবই সহজ একটা রেসিপি, খুবই সহজ জিনিস। কিন্তু প্রথম কথা, যেহেতু এটা পুজোর রান্না, ভোগের রান্না, তো সেই জন্য খুব কেয়ারফুলি করতে হবে, টেস্ট করতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে দুধটা কিন্তু খুব ভালনারেবল। দুধটা জাল দিয়ে, মানে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। তো 2 লিটার দুধটাকে আমি এটাকে জাল দিয়ে দুধ করে ক্ষীর বানিয়ে ফেলবো। 2 লিটার থেকে আমি এটাকে 1 লিটারে জাল দিয়ে এটাকে 1 লিটারে নামাবো। তারপরে আমি পরমান্নটা রান্না করবো। তো তার জন্য সবকিছু সরঞ্জাম রেডি। এই যে কাজু নিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে কাজু ভেজে রেখেছি। কাজুকে একটু ঘি দিয়ে হালকা লাল লাল করে কাজু ভেজে রেখেছি ঘিয়ে। আর এই যে কিশমিশ নিয়ে নিয়েছি, কিশমিশ। আর এই যে গোবিন্দভোগ চাল, তো এটাকেও ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছি। তো যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই দুধটাকে যেহেতু আমি জাল দিয়ে অনেক ছোট, মানে জাল দিয়ে এটার অ্যামাউন্টটাকে, পোর্শনটাকে যেহেতু কমাই যাতে টেস্ট বেশি হয়, তো তার জন্য আমাকে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি এটাকে জাল দিতে হয়। কারণ দুধ কিন্তু আমি দুধটা জাল দিতে বসিয়ে এখান থেকে চলে গেলাম বা সিমে রেখে এখান থেকে চলে গেলাম, তাতে কিন্তু দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য দুধটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হয়। দুধটাকে কন্টিনিউয়াসলি না নাড়ালে কিন্তু রান্নাটা ভালো হয় না। দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হয়, না নাড়ালে কিন্তু ভালো হয় না। কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলেই কিন্তু দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে প্রায় আধ ঘন্টা মতো আমার লাগবে, টাইম লাগবে, অ্যাটলিস্ট 20 to 30 মিনিটস আমার লাগবেই। এটাকে কন্টিনিউয়াসলি জাল দেবো, বাড়িয়ে কমিয়ে, ফ্লেমটাকে একবার জ্বালাবো, একবার কমাবো, ফ্লেমটাকে একবার জ্বালাবো, একবার কমাবো। ফুটে গেছিল, তাই জন্য আমি একটু কমিয়ে রেখেছিলাম, আবার জ্বালিয়ে দিলাম গ্যাসটা। কারণ না হলে পরেই দুধটা নিচে লেগে যাবে, এবং দুধটা যদি নিচে লেগে যায় তাহলে যে একটা পোড়া গন্ধ আসে, সেই পোড়া গন্ধতে কিন্তু পরমান্নের মতো অমৃতও কিন্তু খুব বাজে লাগে খেতে, মানে সেটা কিন্তু খাওয়া যায় না, খাওয়ার উপযুক্ত থাকে না। এমন স্মেলটা এমন খারাপ হয়ে যায় যে সেটা কিন্তু আর খাওয়া যায় না। তো তার জন্য পরমান্নের যেটা একটাই সেটা হচ্ছে যে বিশেষ করে আমি যেহেতু দুধটাকে অনেক বেশি জাল দিই, দুধটাকে জাল দিয়ে কমাই, 2 লিটার দুধকে জাল দিয়ে আমি এটাকে 1 লিটার বানাবো। তো তার জন্য আমাকে ধৈর্য ধরে এটাকে নাড়তেই থাকতে হবে। এবং তারপরে যখন কমে আসবে, কখনো ফ্লেমটাকে বাড়িয়ে, কখনো ফ্লেমটাকে কমিয়ে এটাকে আমার নাড়তেই থাকতে হবে, ঠিক আছে।
কিছুটা কাজু আমি একটু ঘিয়ে ভেজে রেখেছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি নর্মাল, ঠিক আছে। এছাড়া এটার মধ্যে দেবো লাল বাতাসা, সাদা বাতাসা আর চিনি। এটা তো যেহেতু পরমান্ন আর ভোগের পরমান্ন, ভগবানকে নিবেদন করা, তো একটু হাই ক্যালোরি, কিন্তু তো বছরে একদিন সেটা ঠিক আছে, সেটা চলে। এবং দুধও তো শরীরের জন্য খুব ভালো, ঘিটাও গুড ফ্যাট। হ্যাঁ, সুগার একটু বেশি মিষ্টি আছে, তো সারা বছর তো প্রচুর এক্সারসাইজ করি, প্রচুর জিম করি, প্রচুর এক্সারসাইজ, মানে কিছু না কিছু ফিটনেস অ্যাক্টিভিটিসের মধ্যে আমি থাকি সবসময়, হয় জিম, না হয় এরিয়াল, নাহলে অ্যাক্রোবেটিক্স, নাহলে ডান্স, সুইমিং, তো প্রচুর খাটাখাটির মধ্যে থাকি সারা বছর। তো লক্ষ্মী পুজোর দিন এই যে সকাল থেকে উপোস করে রান্না করছি, তো সেটাও একটা ডিটক্সিং হয়ে যাচ্ছে। তো তারপরে একটুখানি হাই ক্যালোরি ভোগ ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতেই পারি, তাতে কোনো আপত্তি নেই। সব কিছুই তো একটু একটু লাগবে। আর ভোগের রান্না করার সময় কথাবার্তা খুব একটা বলতে নেই, কিন্তু আমি অনেকটা দূরে এসে, মানে রান্নার থেকে অনেকটা দূরে এসে ক্যামেরার সামনে এসে কথা বলছি, আর যখন নাড়ছি তখনও একটু দূরের থেকেই কথা বলছি। মা লক্ষ্মীকে নিজের ভক্তি দিয়ে যতটা পেরেছি ততটা মা লক্ষ্মীর আরাধনা করে, আলপনা দিয়ে, ধূপধুনা জেলে, সকাল থেকে উপোস করে, ঘর পরিষ্কার করে, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে মায়ের জন্য ভোগ রান্না করছি, সব কিছু পুজো করে। তো তাতে যা কিছু ভুল ত্রুটি মা নিজের মেয়ের প্রচেষ্টাটা নিশ্চয়ই দেখবেন, নিজের মেয়ের ভুল ত্রুটিকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন এবং আশীর্বাদ করবেন। তো মা লক্ষ্মীর আশীর্বাদ তোমাদের সকলের ওপর থাকুক, তোমাদের সকলের জীবন সকলের জীবন সুখের আর শান্তির হোক মা লক্ষ্মীর আশীর্বাদে। তোমাদের সকলের, আমাদের সকলের, আমার, আপনার, তোমার, তোদের, আমাদের সকলের জীবন মা লক্ষ্মী তার আশীর্বাদে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু দিয়ে ভরপুর করে দিন, আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিন, সেটাই কামনা সকল মা লক্ষ্মীর কাছে। প্রত্যেকবার লক্ষ্মী পুজোর সময় যেটা আমি করি সেটা হচ্ছে লাইভ করে তারপরে রান্না বান্না করি। তো এবছর সেটা করছি না,
কারণ লাইভ করতে গেলে আবার মানে রান্নার দিকে মুখটা একটু কম চলে যায়, লাইভের দিকে মুখটা একটু বেশি চলে যায়। তো ভাবলাম এখন তো ভিডিওর যুগ, সকলে তো ভিডিও করে, সব জীবনের প্রতিটা মুহূর্ত এখন ক্যামেরা বন্দি, ভিডিও বন্দি করে রাখা, যাতে পরে স্মৃতিচারণা করতে পারি। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু এটা করতে একটু সময় লাগে এবং সামনে দাঁড়িয়ে থাকতে হবে, যেটা আমি আমার আগের রান্নার ভিডিওতেও বলেছিলাম যে যখন আগুনের ওপরে কোনো রান্না চাপানো আছে তখন কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, একদম সামনে দাঁড়িয়ে থাকতে হবে, দেখতে হবে যাতে রান্নাটা পুড়ে না যায়, যাতে রান্নাটা কোনোভাবে পুড়ে না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ওই আগুনের ওপর রান্না চাপিয়ে দিয়ে তারপরে অন্য কাজে চলে গেলাম, সেটা কিন্তু একদমই করা উচিত না। রান্না করলে রান্নাটার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, রান্না করার সময় অন্য কাজ করলে চলবে না, রান্না ঘরে থাকতে হবে, রান্নার দিকে চোখ রাখতে হবে। চোখে নিমেষ হলেই, একটু অন্যমনস্ক হলেই, একটু অন্যদিকে তাকালেই কিন্তু চোখের নিমেষের মধ্যে অঘটন ঘটে যেতে পারে, বা চোখের নিমেষের মধ্যে একটা ভালো রান্নাও মুহূর্তের জন্য পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। continuously এটাকে নাড়ছি, you need to continuously stir it very well, নালে পরেই কিন্তু দুধটা নিচে লেগে যাবে, পুড়ে যাবে, the milk will get burnt. Whenever you are cooking something on a oven, to be very cautious, always you need to be very vigilant to avoid any kind of accidents, to avoid foods getting burnt. তো খুব সহজ একটা সুইট ডিশ, মিষ্টিমুখ, মধুরেণ সমাবয়ে, সূচনা থেকে সমাপ্তি। মিষ্টিমুখ ছাড়া তো যে কোনো রকম উৎসব, যে কোনো রকম উদযাপন কখনোই সম্পূর্ণ হয় না। তো তার জন্য কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে পরমান্ন রান্না হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে নিশ্চয়ই, আশা করি ভালো করে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমি এখন ফ্লেমটা একটু অফ করে রেখেছি, কারণ প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। আবার আমি জ্বালাবো, আমি বাড়িয়ে কমিয়ে কখনো অফ করে দিয়ে ভালো করে সামনে দাঁড়িয়ে থেকে তাকিয়ে তাকিয়ে এইভাবে আমি সবসময় রান্না করি। এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি। যখন প্রথম রান্না করেছি তখন কি আর জ্বলে যায়নি? নিশ্চয়ই গেছে, সকলেরই হয়, কোনো ব্যাপার না। প্রথম যখন হাতে করি হয়, প্রথম যখন কোনো কিছু মানুষ শেখে রান্না করে বা যে কোনো কাজই করে, তো প্রথমে তো ভুল না করলে তো মানুষ শিখবে না, তো ভুল হতে হতেই শেখা। তো আমি মানে অনেক বছর ধরে লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পুজো করি, পূজা করি, লক্ষ্মী পূর্ণিমাদের লক্ষ্মী পুজো করি বহু বছর
বছর ধরে করি, মানে বিয়ের আগের থেকে করি। মানে বিয়ের আগে কিন্তু আমি শিব ঠাকুরের মাথায় জল দেওয়া, সেই মানে শিবরাত্রি করা এইসব করতাম না, সেটা বিয়ের পরে করি। কিন্তু বিয়ের আগে থেকে আমি যেটা করি সেটা হচ্ছে যে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করা। মানে আমার মা বাবার বাড়িতে, মানে আমার মা বাবা আমার যখন বিয়ে হয়নি, তো আমার মা আর কি একা হাতে মা নিজেই পুজো করতেন। মানে যখন মা, এখন তো মার বয়স হয়ে গেছে বলে মা পারেন না, এখন মার বয়স হয়ে গেছে অনেকটাই, তো সেই জন্য মা এখন আর পারে না। কিন্তু যখন মানে সারা জীবন ধরে এটাই দেখেছি যে মা যতদিন এই যে দুধটা উতলোচ্ছে, দুধ উতলানো দেখা ভালো। বাড়িতে সমৃদ্ধি আসে, তো উতলানো দুধ দেখালাম তোমাদের সকলকে, এবং ভোগ দর্শনে দুধ ভোগ চলে যায়। তো ভোগের রান্না হচ্ছে এখন। তো যেটা গল্প করছিলাম যে লক্ষ্মী পুজোতে, মানে এই গল্পটা আমি প্রত্যেকবার লক্ষ্মী পুজোর দিনই করি। প্রত্যেকবার লাইভে আমি যখন রান্না করি প্রত্যেকবার একই গল্প করি। তো সেই গল্পটা হচ্ছে যে বিয়ের আগের থেকে আমি লক্ষ্মী পুজো করি। আর আমার মাই বিশেষ করে একা হাতে নিজে বাজার করা, নিজে মন্ত্রোচ্চারণ করে পুজো করা, উপবাস থেকে ভোগের ভোগ প্রসাদের সব কিছু, মানে ভোগের সব কিছু রান্না করা, নাড়ু বানানো, এই প্রত্যেকটা জিনিসই আমার মা নিজে হাতে করতেন। এখন বয়স হয়ে গেছে তাই পারেন না, কিন্তু যতদিন মা সুস্থ সবল মানে একদম তাজা ছিলেন ততদিন মা লক্ষ্মী পুজো করেছেন। মার থেকেই আমার শেখা। তো বিয়ের আগে যেটা করতাম সেটা হচ্ছে যে নাড়ুটা করতাম, মায়ের সাথে সাথে নাড়ুটা করতাম বিয়ের আগে। এবং বিয়ের পরেও আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই ওখানে খুব বড় করে লক্ষ্মী পুজো হতো। এবং বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে যে লক্ষ্মী পুজো হতো, মানে আমার ইনলস হাউসে যে লক্ষ্মী পুজো হতো, তো সেখানে কিন্তু পুরোহিত দিয়ে পুজো করানো হতো। এবং ভোগের সব আয়োজন আমার শ্বশুরমশাই করতেন। আমার শ্বশুরমশাই রান্না করতে খুব ভালোবাসেন, ভীষণ ভোজন রসিক। আমরা সবাই ভোজন রসিক বাঙালি। আমার শ্বশুরমশাইও খুব রান্না মানে খেতে ভালোবাসেন এবং রান্না করতে ভালোবাসেন। তো ভোগের রান্নাটা আমার শ্বশুরমশাই করতেন। আমার শাশুড়ি মা সব কিছু যোগাযন্ত্র, পুজোর আয়োজন সব কিছু করতেন। এবং আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি নাড়ু রান্না করতাম, মানে নারকেল কুড়িয়ে নাড়ু রান্না করতাম। নাড়ুটাই আমি শুধু করতাম, আমি আর কিছু করতাম না। ভোগের খিচুড়ি, পরমান্ন, সুজি, লুচি, এই সব কিছু আমার শ্বশুরমশাই রান্না করতেন, আর আমি নাড়ুটা রান্না করতাম। এবং হয়ে গেলে তারপরে বাড়িতে, মানে আমাদের বাড়িতেও প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই আসতেন। এবং তারপরে হয়ে গেলে ভোগ বিতরণ করতে আমরা যেতাম, সব মানে সাজিয়ে যারা নেইবাররা আছে, প্রতিবেশীরা আছে, তাদের বাড়িতে আমরা ভোগ বিতরণ করতে যেতাম। আর বিয়ের আগেও তাই। বিয়ের আগে ওই যে বললাম যে আমার মা একা হাতেই পুজো করতে, মানে একা হাতেই বাজার করা, পুজো করা, সবকিছু করতেন। খালি নাড়ুটা আমি মায়ের সাথে একসাথে করতাম, মাই শিখিয়েছিলেন। তো এবং আমার আরও মনে আছে যে সেদিনকে লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যেহেতু মা উপোস থাকতেন, তো সেই জন্য আমরা সকলে, মানে বাবা, আমি, মা, আমরা তিনজনেই উপোস। বাড়িতে কেউ কোনো খাওয়া দাওয়ার কোনো পাঠ নেই।
এবং মা সবকিছু পুজোর বাজার করা, পুজো করা, মন্ত্র করা, সবকিছু করা এবং ভোগের সবকিছু আয়োজন রান্না সবই মা করতেন। তো নাড়ুটা আমাদেরকে দেখিয়ে দিতেন, মানে আমাকে বিশেষ করে। তো নাড়ুটা আমি মায়ের থেকে শিখেছি তখন। তো শেখার পরে আমরা যেটা করতাম মনে আছে, আমরা দুজনে, আমি, আমার বাবা, আমরা সব হাতে এরকম একটুখানি একটু তেল একটু ইয়ে করে নিয়ে, অল্প একটু জাস্ট একটুখানি তেল একটু হাতে এরকম বসে দিয়ে, তারপরে আমরা নারকেল যে নাড়ুটা হতো, সেই নাড়ুটা তো পাকাতে হয়, গরম গরম থাকে ওটা। তো গুড় আর যে নারকেলটা যে হয় গরম গরম হয়, তো হাত দিয়ে এরকম করে আমরা ওটা পাকাতাম। এই যে এটাকে এত ভালো করে নাড়াচ্ছি, আবার সিমটা কমিয়ে নিয়েছিলাম, এবার একটু বাড়িয়ে দেব। তো এটাই হচ্ছে এটার মানে পরমান্ন বানানোর এটাই হচ্ছে পেশেন্স। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বানান, অনেকে এতটা দুধটা জাল দেন না, অনেকে দুধটা একবার দুবার জাল দিয়েই তারপরে পরমান্ন বানান। কিন্তু আমি দুধটাকে মানে দুধ মেরে ক্ষীর করা সেটাই আমি করি, কারণ তাহলে শটটা ভালো পড়ে। এবং দুধটাকে যতবার জাল দেব, 2 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে ওটাকে যখন একদম হাফ হয়ে যাবে, 1 লিটার হয়ে যাবে, তো তখন ওটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। তারপরে আমি এইগুলো দেবো, এবং যেটা দেবো সেটা হচ্ছে যেটা বললাম যে লাল বাতাসা, সাদা বাতাসা, এগুলো আমি ব্যবহার করি। এটা স্পেশালি ভোগের পরমান্ন, মানে এটা স্পেসিফিক্যালি মাকে, মা লক্ষ্মীকে নিবেদন করা ভোগের পর। যে আবার দুধ উতলাচ্ছে, দুধ উতলানো দেখা ভালো। তোমরা সবাই দেখতে পাচ্ছ দুধ উতলাচ্ছে। দেখো দুধ উতলাচ্ছে। বিয়ের পরে এইসব স্ত্রীআচারগুলো আমার খুব ভালো লাগে। বিয়ের পরে যখন হয়েছিল যে এসে দুধ উতলানো দেখা, দেখো ভালো করে দুধ উতলাচ্ছে। এবার এটাকে অফ করে দেবো, এবার নেমে যাবে। আবার এইভাবে বাড়িয়ে কমিয়ে ওটাকে করতে হবে, ঠিক আছে? এবার আমি অফ করে দিয়েছি, আবার গ্যাসটা আবার অফ করে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়বো। এই যে সর পড়ে গেছে, এইটাতে আরো ভালো হচ্ছে।
এইটাই মানে অনেকটা সময় লাগে, তো একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে পরমান্নটাকে রান্না করতে হয়। রান্নার এমনি কিছু না, রান্নার এমনি কিছু না, মানে রান্নাটা খুব সোজা, কিন্তু জাস্ট একটু ধৈর্য প্রয়োজন, একটু পেশেন্স। পেশেন্স ইজ বেটার, বাট দ্য সুইট ইজ না, দ্য ফ্রুট ইজ সুইটেস্ট। পেশেন্স ইজ বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইটেস্ট, তাই তো? মানে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে একটু রান্নাটা করতে হবে। পরমান্ন রান্নায় এমনি খুবই সহজ, সকলেই জানেন, কিন্তু ওই একটু ধৈর্য ধরে দুধটাকে জাল দিতে হবে, একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে থেকে বারবার নেড়ে 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 বাড়িয়ে কমিয়ে দুধটাকে অনেকটা জাল দিয়ে ফোটাতে হবে, তারপরে বাকিটা দিতে হবে। দুধটাকে যতটা জাল দিচ্ছি ততটা সর পড়ছে এবং ওটা মনে মনে ক্ষীর হয়ে যাচ্ছে। আমি বেশি কিছু করতে পারলাম না লক্ষ্মী পুজোতে। যেটা করবো সেটা হচ্ছে যে ওই ফুলকপি, ফুলকপি, বিনস, গাজর, কলিফ্লাওয়ার, ক্যারট, বিনস এই সব কিছু দিয়ে সোনা মুগ ডাল দিয়ে আমি খিচুড়ি কোপ্তা বানাবো। 5 রকম ভাজা করবো, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, 5 রকম ভাজা করবো এবং লুচি করবো। আর পরমান্ন হচ্ছে, আর আমার স্পেশাল রেসিপি চাটনি করবো, খেজুর আর টমেটো দিয়ে, উপরদানা দিয়ে চাটনি। সেই রেসিপি তো আমি অনেকবারই শেয়ার করেছি, যতবার লক্ষ্মী পুজোর সময় লাইভ করেছি তো ততবার শেয়ার করেছি। তো সেই ভিডিওতে ব্রাউজ করলে সেগুলো নিশ্চয়ই আছে আমার রিল সেকশনে, তো তোমরা সেখানে পেয়ে যাবে। জানি না আজকে চাটনি করার সময় ভিডিও করতে পারবো কিনা, দেখা যাক কি হয়, তোমরা সঙ্গে থাকো। দুধ উতলাচ্ছে, দুধ উতলানো দেখা খুব ভালো এবং সময় মতো এটাকে অফ করে দেবো। এই চালটা ভেজে রেখেছিলাম, তো আমার মনে হচ্ছে একটু কম হবে, তাই জন্য আরেকটু চাল ভেজে নিচ্ছি ঘিয়ে।
দিয়েছি। এই গরম করার মধ্যেই ঘি দেওয়া আছে, এটা একদম নাড়াচাড়া করলেই চালটা আস্তে আস্তে যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে তার জন্য আবার অনেক সময় এরকম হলো যে কড়াই যেরকম মুগ ডাল, সোনা মুগ ডাল যখন ভাজতে হয় লাল লাল করে খিচুড়ি করার সময়, তখন যদি ওটা ভাজার পরে একটু লাল করে ভাজার পরে যদি ইয়েটা গ্যাসের নবটা অফ করে চলে যাও, তাহলে পরে কিন্তু আর ডালটাকে সোনা মুগ ডালটাকে যদি কড়াইয়ের মধ্যে রেখে দাও, তাহলে কিন্তু গ্যাসের নব অফ করে দিলেও কিন্তু কড়াইয়ের যে দিকটা আছে সেটাতেই কিন্তু ওটা পুড়ে যাবে, ওটার মধ্যে থেকে কিন্তু ওটা কালো কালো হয়ে পুড়ে যাবে। তাই জন্য খিচুড়ি ভোগের সময় যখন সোনা মুগ ডাল ভাজতে হয় তখন ওটা ভাজার একটু জাস্ট গোল্ডেন ফ্রাইয়ের মতো ফ্রাই করে সঙ্গে সঙ্গে কড়াই থেকে তোমার অন্য ইউটেন্সিলে ওটাকে নামিয়ে নিতে হবে। কারণ কড়াইটা গ্যাসে নবটা অফ করে দিলেও কড়াই যে অলরেডি হিটেড হয়ে আছে সেই হিটেই কিন্তু ওটা হয়ে যাবে, পুড়ে যেতে পারে। এবার এই যে ঘিয়ে ভাজা যে গোবিন্দভোগ চালটা রয়েছে এটাকে এবার দিয়ে দেব। এই যে চালটা রয়েছে ঘিয়ে ভাজা গোবিন্দভোগ চাল, এটাকে এবার দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু অফ করে রেখেছিলাম, আবার চালিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা যে আমি গ্যাসটাকে অন আর অফ করে কাজ করছি।
আর পরমাণু রান্না করার সময় কিন্তু চিনিটা একদম লাস্টে দিতে হবে, মানে এই যে এটার মধ্যে চালটা দিয়েছি, ঘি ভাজা যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছে এটার মধ্যে, তো এবার এটা সিদ্ধ হচ্ছে। তো এখনই চালটা যতক্ষণ না পুরো বয়েল হয়ে পুরো বয়েল রাইস হয়ে যাচ্ছে, যতক্ষণ না ভাতে পরিণত হচ্ছে, মানে চালটা যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে, বয়েল হয়ে যাচ্ছে ভালো করে, তার আগে কিন্তু কখনোই এখানে চিনি দেওয়া যাবে না। চিনি দিলে কিন্তু চালটা আর সিদ্ধ হবে না, ঠিক আছে? আবার উঠছে আমি এটাতে দেবো লাল বাতাসা, সাদা বাতাসা আর একটু চিনি। চিনিটা একদম লাস্টে, বাতাসাগুলো একদম লাস্টে, ঠিক আছে? তার আগে কাজু কিশমিশ দিয়ে নেব, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু আর কিছু সিদ্ধ হবে না। তাই জন্য চালটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেকে হয়তো জানেন না, যারা নতুন নতুন রান্না করবে, পরমাণু রান্না করছে, কি খুবই সোজা রেসিপি, দুধটা জাল দিলাম, তারপরে একটু ওই আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে ভেজে রাখলাম, কাজু কিশমিশ রাখলাম, তো সবকিছু ওটার মধ্যে দিয়ে ওটাকে ফুটিয়ে তারপরে মিষ্টি মিষ্টি সব দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু তা না, যদি চিনি আগে দিয়ে দিই তাহলে কিন্তু চালটা কিন্তু আর সেদ্ধ হবে না, রাইসটা কিন্তু বয়েল হবে না ভালো করে। চিনিটা একদম লাস্টে দিতে হবে, চিনি বাতাসা এগুলো সব লাস্টে দিতে হবে। এটাকে এরকম ভাবে কমিয়ে বাড়িয়ে করতে হয়। আর তো কি কি ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিই। এই যে চিনি, এই যে বাতাসা, এই যে বাতাসা, লাল বাতাসা দেব, তবে লাস্টে, এখন না। চিনি
সবকিছু একদম লাস্টে দেবো, এখন না। এইটাকে দেখো আমার হচ্ছে এই বন্ধ করে, ঠিক সময় বন্ধটা করে দিতে হবে। তো এইভাবে যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল দিয়ে করতে থাকতে হবে। তো এটাকে এভাবে নাড়তে থাকতে হবে এবং যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে, ভালো করে বয়েল হয়ে যাচ্ছে, চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, ভালো করে বয়েল হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে বাড়িয়ে কমিয়ে একবার উতলাবে, আবার ঠিক সময় মতো অফ করে দিতে হবে, নাড়তে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে, এভাবে এটাকে করতে হবে। তো এবার চেক করে নিতে হবে, মাঝে মাঝে চেক করে নিতে হবে যে চালটা সিদ্ধ হলো কিনা। আর সেটা সিদ্ধ হওয়ার চেক করার একটাই উপায়, যে কোনো একটা রাইস টিপে দেখলেই যদি সেই রাইসটা সিদ্ধ হয়ে যায় মানে সব রাইসই সিদ্ধ হয়ে গেছে। তো চলো দেখে নিই। এই যে একটা রাইস নিয়ে নিলাম, এই যে ছোট্ট একটা রাইস নিয়ে নিচ্ছি, এই যে হাতে একটা রাইস নিয়ে নিয়েছি, দেখো একদম ভালো করে স্ম্যাশ করে সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে এই কালিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কাজুটা দিয়ে দিলাম এটার মধ্যে। কিশমিশটাও দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেব এই লাল বাতাসা, লাল বাতাসা দিয়ে দেবো, ঠিক আছে? ভেঙে দিলে ভালো হতো, যাই হোক। বাতাসাগুলো সব গলে গেছে। এবার লাস্টে দেবো চিনি, অল্প একটু চিনি দেবো। আর যদি কেউ এটাকে ফ্যাট ফ্রি করতে চাও বা মানে হেলথ কনসিয়াস যদি করতে চাও, যদিও এটা ভোগের অনেক ঘি আছে, অনেক কিছু আছে, তবুও এটার মধ্যে একটা সিনামন দিয়ে দিলে, মানে এটা দারচিনি দিয়ে দিলে বা লবঙ্গ দিয়ে দিলে বা দারচিনি দিয়ে দিলে, তাহলে এটা কিন্তু অনেকটাই তোমরা হেলদি হয়ে যাবে। কিন্তু এখন আমি দেবো না দারচিনি, সিনামন কিছুই দেবো না, একটু এলাচ দেবো, সামান্য একটু এলাচ দেবো। JK কার্ডামাম মানে এলাচ, এই দু তিনটে এলাচ দিয়ে দেবো।
মতো এলাচ দিয়ে দিলাম। চাইলে একটু তেজপাতাও দিয়ে দিতে পারো, বে লিফ, এই দুটো তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি, বে লিফ, তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, মধুরেণ সমবায় সুগার, সুগার 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 দিয়ে দিচ্ছি। আবার গ্যাসটা একটু অন করে নেব। পরমান্ন মোটামুটি রেডি। তো ফাইনালি পরমান্ন রেডি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, বেশ সুন্দর একটা ফ্লেভার এসছে। এই দেখো, দেখেছো পরমান্ন রেডি। তো চলো
পরমান্ন রেডি, দারুণ হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যদিও গন্ধ শুকতে নেই তাও। তো এটা ভোগের পরমান্ন রান্না হলো। এবার মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবো, এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করার পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যখন ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে এটা তো একদম মানে পুরো আইসক্রিম হয়ে যাবে, এত দারুণ হয়েছে, এত ঘন, দেখেছো কত ঠিক হয়েছে। আমি ওর তেলতেলা পায়েস ভালোবাসি, পরমান্ন একটু বেশ ঘন হবে, বেশ ভালো লাগে তার। চলো টাটা, আবার দেখা হবে।